ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেকটা খবরের অন্তর্নিহিত ব্যাখ্যা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। আমি জানি না এই ভিডিওতে আজকে যে বিষয়বস্তুটা বোঝানোর চেষ্টা করবো সেটা সবার মাথায় ঢুকবে কিনা বা মাথার উপর দিয়ে বেরিয়ে যাওয়ার মতন বিষয়, অনেকগুলো জটিল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তো শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে যদি কিছুটা রহস্য উদ্ঘাটন হয়। তো যাই হোক, এই মুহূর্তে যেটা বড় খবর সেটা হচ্ছে 11,765-তে নট এমপ্যানেলড বা আনঅ্যাবজর্ব যারা সম্ভাব্য হতে চলেছেন, তো তাদের ক্ষেত্রে একটা বড় অংশের নিয়োগের কিন্তু একটা সম্ভাবনা আছে। কেন বলছি এই কথা সেটা অবশ্যই এই ভিডিওতে ব্যাখ্যা করব। 2108 জন সুপ্রিম কোর্টের যে অর্ডার কপিতে যেটা লেখা আছে 2108 জন, কিন্তু আদতে আমাদের ব্যাখ্যা কিন্তু একটু আলাদা। তো এই 2108 জন নট এমপ্যানেল নয়, হিসাব মতন চাকরি তো অনিশ্চিত, কিন্তু মাত্র 1526 জন, অর্থাৎ একটা অংশ কিন্তু তারা নিয়োগ পেতে পারে। আর সেই সাথে কি রয়েছে এই ভিডিওতে আরও কি থাকবে, 20-22 মামলা জিতলে, 20-22 যদি ডিএলএড ব্যাচ মামলা জিতে যায় সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে 2146-টা যে রিমেনিং সিট সেটা তো তারা পাচ্ছেই, সেই সাথে কিন্তু সিট আরও খানিকটা ইনক্রিজ হয়ে 27-28 অর্থাৎ 2728টা সিট হলেও হতে পারে। এটা কী করে সম্ভব এই ভিডিওতে তার ব্যাখ্যা থাকবে। আর না হবার তালিকা থেকে অনেকের কিন্তু প্রায় 582 জনের কিন্তু হবার তালিকায় কিন্তু নাম আসতে পারে। তো এইটা হচ্ছে আজকের আমাদের ভিডিওর পূর্ণাঙ্গ বিষয়। তো এবার যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা সুপ্রিম কোর্টে পর্ষদের সাবমিশন দেখেছি, আমরা অর্ডার কপিতে বেশ কিছু ফিগার আউট পেয়েছি। তো সেখান থেকে যে বিষয়গুলো তুলে ধরা যায় যে মোট সম্ভাব্য প্যানেলের 9533 অর্থাৎ 9533 জন, ইনক্লুডিং 5% কিন্তু এখানে অ্যাড করা আছে। আমি জানি না 5% হঠাৎ করে কেন এখনই দিয়ে দিল। তো যাই হোক, এক্ষেত্রে এম প্যানেল যদি ক্যান্ডিডেট যাদের চাকরি সুনিশ্চিত হয়ে গেছে সেই সংখ্যাটা 9533, আর ওই 11,765 একটু 19-86টা সিট কাটা আছে, সেটা বাদ দিয়েই যদি আমরা 582-কে 5% হিসেবে দাঁড় করাই, তাহলে 8951 অর্থাৎ 8,951 জনের কিন্তু চাকরি সুনিশ্চিত এই জায়গায়। এখানে 5% অ্যাডিশনাল প্যানেলে কিন্তু 582 জন একটু আগে বললাম রয়েছে। আর নট এম প্যানেল বা আনঅ্যাবজর্ব এটা হচ্ছে 2108 জন, এবং ওই 582 জন এরা কিন্তু সবাইকে ধরে, অর্থাৎ এই 2108 জন যেটা নট এম প্যানেল আছে এবং আনঅ্যাবজর্ব আছে, এরা কিন্তু 5% ওয়েটিং লিস্টকে ধরেই, অর্থাৎ টোটাল আনঅ্যাবজর্ব সিট হচ্ছে 2108টা, এর মধ্যে 5%ও কিন্তু ঢুকে আছে। অর্থাৎ সেই সংখ্যাটা যদি ফিগার আউট করা হয় তাহলে 1526 জন যাদের কিন্তু চাকরি একটা কোথাও গিয়ে অনিশ্চিত, আর বাকি 582 জনের এম প্যানেল আছে, তাদের হিসাব মতো দু জায়গায় নাম থাকার কথা, 5% তাদের নাম থাকবে, এবং এই যে আমাদের নট এম প্যানেল বা আনঅ্যাবজর্ব রয়েছে সেক্ষেত্রে সেখানেও কিন্তু তাদের নাম রয়েছে। তো এটা হচ্ছে একটা বিষয়। এবং চলে আসি এর পরের বিষয়ে। আমরা জানি সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক যে রিমেনিং পোস্ট যেটাকে ভ্যাকান্ট রাখা হচ্ছে, যে ভ্যাকান্ট সিটের উপর কোথাও গিয়ে স্টে রয়েছে, যে 11,765 মাইনাস 9533 করলে যে 2146টা সিট, এই সিটে কাদের দখলদারি হবে সেটা তো 20-22 মামলা নিষ্পত্তি হওয়ার পরে বোঝা যাবে। সেক্ষেত্রে যারা এখন আনঅ্যাবজর্ব হয়ে পড়ে আছে তারা পাবে না পরবর্তী ক্ষেত্রে 20-22 সেখানে হক বসে, সেটা তো মামলার উপর ডিপেন্ড করছে। কিন্তু এই অবশিষ্ট সিটে যদি 20-22 মামলা জিতে আসে, তাহলে 2146টা সিট 20-22-এর নামেই লেখা থাকবে, পাথরে লেখো নাম, সে নাম রয়ে যাবে সামথিং বাগেরা বাগেরা। দেন তারপরে 2146টা সিট, যে সিটে কিন্তু এটা তো তারা পাচ্ছে হিসাব মতো যদি মামলা জিতে আসে, কিন্তু তারপরে অতিরিক্ত 5% অর্থাৎ এই প্যানেলটা হচ্ছে গোটা প্যানেলের উপর 5% হয়। তারা যদি রিমেনিং পোস্টে চলে আসে তাহলে 5% প্যানেলে এখন বর্তমানে এই 9,533 প্যানেলে যাদের নাম আছে, রুলস মোতাবেক তাদের কিন্তু হেরফের হতে পারে। কারণ এই সিট, এই 2146টা সিট রিমেনিং মানে যেটা আছে সেটা কিন্তু পোস্ট ফিল্ড আপ হওয়ার পরে এখানেও কিন্তু 5%-এর একটা দাবিদারি আসবে, এবং সেই 5% কিন্তু এই 582 যে সংখ্যাটা আমাদের থাকবে সেটা কিন্তু এর সাথে অর্থাৎ 20-22 কিন্তু 5%-এর সুযোগ পাবে। তো আর 5%-এর নিয়ে কী ব্যাখ্যা রয়েছে, কী রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা আমরা আসবো এই মুহূর্তের ভিডিওতে। কিন্তু তার আগে যে বিষয়টা সেটা হচ্ছে 2146টা সিট যদি 20-22 জিতে আসে সেটা তাদের পক্ষে থাকলো। দেন 582 যে অ্যাডিশনাল প্যানেল, সেই মূল প্যানেলে কিন্তু এখানে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু তাদের পক্ষেও তারা রিমেনিং যেটা পড়ে থাকবে 2822-এর মধ্যে তারা কিন্তু এখানে পেতে পারে। এবার চলে আসি যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে 5% প্যানেল কেন এখনই দিল সে কারণ নিয়ে আমরা সন্দিহান। যে একটা মূলত টোটাল প্যানেলটাই মানে টোটাল সমস্ত ক্যান্ডিডেটের নামই আসবে, একটা গোটা প্যানেল হবে, তারপরে কি তার 5% হবে। হঠাৎ করে 5% কেন দিয়ে দিল, 9533-র সাথে 5% রিমেনিং পোস্ট করে দিল, সেটা বলা খুব মুশকিল। আর 5
5% প্যানেল রুলসে কী লেখা আছে, তো সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। গেজেটে পিটিআর 2016 গেজেট ধরে এই রিক্রুটমেন্টগুলো হয়। এটা সে 2016 সালে হচ্ছে, 2020 সালে হচ্ছে এবং 2020-22 সালে হচ্ছে। তো সেইখানে কী লেখা আছে যদি এটা আমরা বোঝার চেষ্টা করি। ইন কেস, মানে 10-এর 4 নম্বর পয়েন্টে লেখা আছে, ইন কেস অফ নন জয়নিং অফ দ্য ক্যান্ডিডেট উইথ স্টিপুলেটেড টাইম ফ্রম আউট দ্য নর্মাল প্যানেল, অর্থাৎ এই যে নন জয়নিং সিট একটা নির্ধারিত সময় পর্যন্ত সেই প্যানেলে, যে সাধারণ যে প্যানেল, যে গোটা প্যানেল হবে, সেখানে যদি নন জয়নিং সিট থাকে, সেক্ষেত্রে দ্য কাউন্সিল মে ইস্যু অ্যাপয়েন্টমেন্ট লেটার ফ্রম দ্য অ্যাফোরসেড অ্যাডিশনাল প্যানেল অফ 5% অফ দ্য ভ্যাকেন্সি ইন এক্সপ্রেস অফ দ্য প্যানেল প্রোভাইডেড দ্য নর্মাল প্যানেল ইজ এক্সস্টেড অ্যান্ড দ্য ভ্যাকেন্সি হ্যাজ ওয়ার্ক আউট দ্য রিমেনিং আনফিল্ড। অর্থাৎ তার বাংলা ভাষায় বিষয়টা হচ্ছে, টোটাল প্যানেল যখন আমার একটা দেবে, সেই প্যানেলের উপর একটা নিয়োগ হবে, নিয়োগ হওয়ার পরে সেক্ষেত্রে একটা টাইম ডিউরেশন থাকবে। নর্মাল প্যানেলে ভ্যালিডেশন হচ্ছে 1 বছর। তো সেক্ষেত্রে একটা পার্টিকুলার টাইমের মধ্যে তাদেরকে জয়েন করতে হবে। সেই গোটা প্যানেল নিঃশেষিত হবার পর যে 5% অতিরিক্ত তালিকা হবে, সেখান থেকে কিন্তু কাউন্সিল, অর্থাৎ কিনা সেই কাউন্সিল মানে সেই ডিপিএসসি, পার্টিকুলার সেই ডিপিএসসি কিন্তু ইস্যু করতে পারবে কি লেটার, না ইস্যু করতে পারবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। কাদের ক্ষেত্রে, না 5% অ্যাডিশনাল প্যানেল, অর্থাৎ সেই মূল প্যানেল থেকে আর তখন রিক্রুটমেন্ট চলবে না, সেটা স্টপ হয়ে যাবে। আর সেই সাথে কিন্তু সেই পার্টিকুলার জায়গায় কিন্তু আনফিল ভ্যাকেন্সি থাকতে হবে। অর্থাৎ নন জয়নিং ভ্যাকেন্সি থাকলে সেই পার্টিকুলার ডিস্ট্রিক্টে, সেক্ষেত্রে সেই ডিপিএসসি বা কাউন্সিল তখন তার অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতে পারবে 5% অ্যাডিশনাল প্যানেল ধরে। সেক্ষেত্রে রেকমেন্ডেশন বডি হচ্ছে বোর্ড রেকমেন্ড করবে, আর ডিপিএসসিগুলো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করবে। এটাই হচ্ছে, আর এই ডেটা চেয়ে পাঠাবে কিন্তু ডিপিএসসি বোর্ডের কাছে। তো এই ছিল আজকের এন্টায়ার বিষয়গুলো। তো আশা করি বিষয়টা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এবং জানা কতটা বোঝাতে সক্ষম হলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং এই চ্যানেলে গুণগত মান বাড়ানো